একদা পাকিস্তানের সর্বশক্তিমান পারভেজ মুশারফের কথা মনে আছে? কিভাবে জিওপলিটিক্যালি চীন এবং আমেরিকার সঙ্গে মিলে পাকিস্তানকে শিখরে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন এই পারভেজ মুশারফ। তারপর নিজেই রাষ্ট্রপতি হয়ে বসলেন, নিজেই সর্বক্ষমতাবান হয়ে বসলেন এবং তারপর কি পরিণতি হয়েছিল? ঠিক যেমনটা আসিম মুনির করছেন। তবে কি নির্বাসন বা দেশ থেকে নির্বাসিত হতে পারে আসিম মুনির, বা তার থেকেও ভয়ানক গ্রেফতার হতে পারেন তিনি? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আপনারা শুরুটা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি নিয়ে কথা বলতে চাইছি আজকে, বা আজকের এই অনুষ্ঠান এক্স্যাক্টলি কি নিয়ে। প্রাথমিকভাবে আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সর্বশক্তিমান এই মুহূর্তে আমরা পাকিস্তানে যে নতুন বিল পাস হয়েছে এই সেনাপ্রধানকে একেবারে তোল্লাই দেওয়ার জন্য তা নিয়ে আলোচনা করছিলাম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে আলোচনার একেবারে পীঠস্থান বা আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা অন্যতম গুরুত্বপূর্ণ। নির্বাসন হতে পারে আসিম মুনিরের, বা নির্বাসিত হতে পারেন, নাকি গ্রেফতার হয়ে যাবেন তিনি। এইটাই তো বলছে অতীত, যেমনটা পারভেজ মুশারফ করেছিলেন বা পারভেজ মুশারফের সঙ্গে হয়েছিল। কি সেই ঘটনা, কেন আজকের এই অনুষ্ঠান, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আমি তো আলোচনার একেবারে প্রথম দিকটায় যাব। একেবারে প্রথমে যদি দেখা যায় তাহলে দেখতে পাবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানে যে বিল পাস হয়েছে সেই বিলে পরিষ্কার করে সেনার প্রধানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার জন্য বেশ কয়েকজন বিচারক তাদের পদ ছেড়ে দিয়েছেন। ইতিমধ্যে পাকিস্তানের যে বিভিন্ন বিরোধী গোষ্ঠী বা বলা ভালো বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য যেসব গোষ্ঠী তারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা একেবারে বিরোধিতা শুরু করেছে। কি সেই বিল? সেই বিলে বলা হচ্ছে নাকি সেনাপ্রধান শুধু সেনাপ্রধান থাকবেন না, তাকে পদ একেবারে বাড়িয়ে দিয়ে 3 বাহিনীর প্রধান করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, তার বিরুদ্ধে কোনো অন্যায়ের বিচার হবে না, কেউ কোনোদিন মামলা করতে পারবে না, তিনি যতদিন চাইবেন ততদিন সেই পদে থাকবেন। এবং এই যে সর্বশক্তিমান হওয়ার যে চেষ্টা, একেবারে রকেট গতিতে তার উত্থান হলো। কিভাবে উত্থান হলো? আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে পেহেলগাঁও হামলা বা তার আগে যদি পুলওয়ামার হামলা বলি, পুলওয়ামা হামলার সময় এই একজন ফিদায়ে হামলা করে বা সেই সময়ে এই আরডিএক্স হামলায় 40 জন আধা সেনার মৃত্যু হয়। সেই আধা সেনার যে মৃত্যু হয় সেই কনভয়ের যে হামলা, সেই হামলা একটা ফিদায়ে হামলা ছিল বা সুইসাইড বোম্বার ছিল বলা ভালো। এই সুইসাইড বোম্বার বা এই গোটা প্ল্যানিং বা গোটা প্লটিং সমস্তটাই বলা হয়েছিল আসিম মুনিরের বুদ্ধি। এবং এই আসিম মুনির সেই সময় তৎকালীন আইএসআই প্রেসিডেন্ট বা চিফ ছিলেন, এবং এই আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর চিফ, এবং তারপর আস্তে আস্তে সরকারের নজরে আসতে শুরু করেন এবং তিনি বেসিক্যালি জঙ্গিদের ইন্সপায়ার করতে শুরু করেন। এই ঘটনার পর আস্তে আস্তে এই যে এপ্রিল মাসের পেহেলগাঁও হামলা নিশ্চয়ই মনে করিয়ে দেবে আপনাদের যে পেহেলগাঁও হামলার পর রকেট গতিতে কিভাবে তার উত্থান হলো। একদিক থেকে পেহেলগাঁও হামলা, তারপর চীন আমেরিকা, আমরা যেটা ভেবেছিলাম তেমনটা না হলেও চীন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব হলো, একেবারে রকেট গতিতে উত্থান। এই রকমটাই তো হয়েছিল পারভেজ মুশারফের ক্ষেত্রে। প্রাথমিকভাবে পারভেজ মুশারফ 2001 সালে এই গোটা পাকিস্তানের একেবারে সর্বাধিনায়ক হয়ে বসেন। এবং সর্বাধিনায়ক নয়, শুধুমাত্র যখন সামরিক শাসন হয় তিনি সর্বাধিনায়ক হন এবং এরপর তিনি রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা করেন। তারপর কি হয়েছিল নিশ্চয়ই আমার আপনার সবারই মনে আছে। 2001 সালের পর থেকে কি হয়েছিল পাকিস্তানে, আস্তে আস্তে পাকিস্তান আরও ভারত বিদ্বেষী হয়ে উঠলো, জঙ্গি হামলা বাড়তে থাকলো। আমি বলতে চাইবো সেই সময় তিনি যখন সেনাপ্রধান ছিলেন কিভাবে বিভিন্ন দিক থেকে ভারতের জমি দখল করা যায়, ভারতকে আক্রমণের মুখে ফেলা যায়, সে সমস্ত তিনি করেছিলেন। লাদাখের একটা বড় অংশ দখল করার চেষ্টা করেছিলেন। তার ফলে কার্গিল যুদ্ধ হয়, কার্গিল যুদ্ধে পরাজয় হয় এবং ঠিক সেইখান থেকে তারও উত্থান, এবং তার উত্থান এমনভাবে হয় আস্তে 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 কয়েক বছরের মধ্যেই, সামান্য 1-2 বছরের মধ্যেই তিনি সর্বাধিনায়ক পদে বসে পড়েন। এবং একেবারে শুধু তাই নয়, গোটা দেশে সামরিক শাসন হয় এবং তারপর তিনি রাষ্ট্রপতি ঘোষণা করেন নিজেকে। এই 2001 সালের পর থেকে একেবারে বিশেষজ্ঞ গোয়েন্দা যারা ছিলেন তারা বলতেন যে এই পারভেজ মুশারফের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, লস্কর-ই-তৈবা, আল কায়দা থেকে শুরু করে সমস্ত জঙ্গি গোষ্ঠীদের একটা অবাধ বিচরণ, এবং এই গোটা পাকিস্তান জুড়ে প্রত্যেকের একটা থাকার ব্যবস্থা, প্রত্যেককে শেল্টার দেওয়া, যেমনটা 2001 সালের পর লাদেনও শেল্টার পেয়েছিল। এবং এই যে গোটা দেশে, গোটা পাকিস্তান জুড়ে যে সন্ত্রাসের যে একেবারে ছায়া ঘনিয়ে আসা, ছায়া নামিয়ে আনা, সেই গোটা পাকিস্তানে সন্ত্রাসবাদী জঙ্গি পোষণ
এইটা শুরু করেছিলেন পারভেজ মুশারফ এবং সেইটা ভারতের সঙ্গে শত্রুতা করতেই। এবং তারপর আমরা সেই 2001 সালের কথা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব ঠিক তিনি ক্ষমতায় এসে ইসলামাবাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো করেন, চীনের সম্পর্ক ভালো করেন, বেজিংয়ের সম্পর্ক ভালো করেন। ঠিক তৎকালীন সময় কাবুলিওয়ালার দেশ অর্থাৎ আফগানিস্তানের দেশে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা হামলা চালাবে বলে বা অপারেশন করবে বলে ঠিক করে। নাম দেওয়া হয়েছিল এন্ডুয়ারিং ফ্রিডম। এবং এই এন্ডুয়ারিং ফ্রিডম সেই এন্ডুয়ারিং ফ্রিডম যেইটা কিনা পাকিস্তানের মাটি থেকে আফগানিস্তানে করা হয়েছিল। এবং এই আফগানিস্তান বা তালিবান বেসিক্যালি তারা সেই সময় থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একেবারে কট্টর হয়ে রয়েছে, যে এই জায়গায় পাকিস্তান নিজেদের একটা গোষ্ঠী, এক প্রকার বলা ভালো মোহামেডান, এবং এই মুসলমান গোষ্ঠী বা এই জঙ্গি গোষ্ঠীরা প্রত্যেকেই একসঙ্গে ছিলেন। এবং ঠিক সেই জায়গা থেকে আফগানিস্তান আক্রমণ করছে আমেরিকা এবং সেটা পাকিস্তানের মাটি ব্যবহার করে, সেটা কোনোভাবে আফগানিস্তান মেনে নিতে পারে। এরপর যদি দেখি সেক্ষেত্রে বিভিন্নভাবে 99-এর কার্গিল যুদ্ধ, সেই যুদ্ধের পরাজয়ের পর 2001 সালে তিনি রাষ্ট্রপতি হয়ে বসলেন, রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা করলেন, কিন্তু কোনোভাবে গোটা পাকিস্তান জুড়ে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে থামতে দেননি। এবং সেই সন্ত্রাস ভারতের উপর নেমে আসে। 2001 সালের কথা যদি বলি, সেক্ষেত্রে 2001 সালে তার একেবারে ক্ষমতা দখলের 6 মাসের মধ্যেই নয়াদিল্লির সংসদ ভবনে হামলা চালায় পাক সন্ত্রাসীরা। 2006 সালের মুম্বাইয়ের যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণের ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে, 2006 সালের 7ই জুলাই। এরপর আরও যে ঘটনাগুলো ঘটে, 200 জনের মৃত্যু হয় সেই ঘটনায়, অর্থাৎ এই ট্রেন বিস্ফোরণে 200 জনের মৃত্যু হয়। এবং বিভিন্ন ক্ষেত্রে মুশারফের সরকার সিফাহ সালার জেনারেল আশফাক পারভেজ, এই আশফাক পারভেজের যে বুদ্ধি, সেই বুদ্ধি এই গোটা ঘটনায় ছিল বলে মনে করা হয়। এবং এরপর 2008 সালে ক্ষমতা হারান মুশারফ। 26শে নভেম্বর 2008 সালের 26শে নভেম্বর আমরা দেখেছি মুম্বাইয়ের ভয়াবহ হামলা। তারপর আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি 2015, 2016 বিভিন্ন হামলা কিন্তু পাকিস্তান থেকে বা ইসলামাবাদ থেকে সংঘটিত করা হয়েছে। এবং এই জায়গায় বারবার করে আমরা দেখেছিলাম, আমরা মনে করিয়ে দেবো যে যখন পারভেজ মুশারফ বা ইসলামাবাদের তরফ থেকে বা পাকিস্তান ঘনিষ্ঠরা এই 2008-এর হামলা করলো, ঠিক সেই সময় পারভেজ মুশারফ বা সেই পাকিস্তানের একটা হুমকি ছিল পারমাণবিক হুমকি। সেই ভয়ে, তথ্য বলছে সেই ভয়ে ভারতীয় সেনারা কিছু করতে পারেনি। এবং সেই সময়কালীন যে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, তিনি কোনো স্টেপ নিতে পারেননি এই পারমাণবিক হামলার ভয়ে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেই পরিস্থিতি একেবারে প্লট উল্টে গিয়েছে। কি প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ পরিষ্কার করে বলে দিয়েছেন পারমাণবিক হামলার ভয় দেখিয়ে চুপ করে রাখা যাবে না, বরং পারমাণবিক হামলা বা হুঁশিয়ারি দিলে সেক্ষেত্রে ভারত সেটাকে যুদ্ধ হিসাবেই ঘোষণা করবে। এইখানে দাঁড়িয়ে এই একই পরিস্থিতি এই মুহূর্তে আসিম মুনিরেরও। আসিম মুনির ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো করলেন। এই অপারেশন সিঁদুরের পর আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি কিভাবে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, আমেরিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, গ্যাস থেকে শুরু করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, খনিজ সম্পদের প্রলোভন দেখিয়ে আমেরিকাকে নিজের সাইডে আনার চেষ্টা করলেন। মনে করা হয়েছিল চীন আমেরিকার এন্টারেন্সে কিছুটা ক্ষুব্ধ হবে, সেক্ষেত্রে চীনও ক্ষুব্ধ হয়নি। চীনকেও একেবারে ম্যানিপুলেট করে চীনের থেকে যন্ত্রাংশ কেনা, চীনের থেকে যুদ্ধ বিমান কেনা, চীনের থেকে সিপিসি যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেইখানে একটা দ্বিতীয় ফান্ড, একটা বড় অঙ্কের ফান্ডিং, সেই সমস্তটাই কিন্তু রয়েছে, কোনোটাই কিন্তু বাদ যায়নি। চীন আমেরিকার এই বন্ধুত্ব এবং ঠিক তারপরে যখন এই পারমাণবিক হামলা আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক হুঁশিয়ারি দিচ্ছে, সেক্ষেত্রে ভারত যখন সেই গোটা ঘটনায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ভারত আর পারমাণবিক হুঁশিয়ারিতে চুপ করে থাকবে না, যেমন অপারেশন সিঁদুরের মতন অপারেশন হয়েছে সেই রকম অপারেশন করবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন আসিম মুনির করলেন কি, তিনি সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন। সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন এবং সেই যে সামরিক চুক্তি, সেই চুক্তিতে পরিষ্কার হয়ে গিয়েছে যে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে এই খেলাটা খেলা হয়েছে। কারণ সৌদি আরব এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে একটা বিপুল অঙ্কের গ্যাস সাপ্লাই করে। সেক্ষেত্রে যদি পাকিস্তানে হামলা করতে হয় তাহলে 10 বার ভাবতে হবে বা 2 বার ভাবতে হবে ভারতকে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লটটাই তো পরিষ্কার করে দিচ্ছে যে পাকিস্তানের এই যে সর্বাধিনায়ক এই মুহূর্তে আসিম মুনির, বা বলা ভালো যে শেহবাজ শরীফ থেকে শুরু করে গোটা পাকিস্তান এখন যার ইশারায় নড়ছে, যে এই মুহূর্তে গোটা পাকিস্তানকে খেলার পুতুল বানিয়ে রেখে দিয়েছে আসিম মুনির, তার পরিণতি কী হবে সেই প্রশ্ন উঠছে। তার কারণ এই জায়গা পারভেজ মুশারফ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আসিম মুনির তারা একই খেলা খেলছে। ঠিক সেই সময় পারভেজ মুশারফ যা করেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক সেইটাই করছেন আসিম মুনির। কিন্তু গোটা ঘটনায় একটা বিষয় বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার কারণ প্রাথমিকভাবে আমরা দেখেছি পুলওয়ামার হামলা 2019 এবং পুলওয়ামার হামলার পর
আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি কিভাবে নিজেদের পাকিস্তানে টিআরএফ থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে একেবারে আশ্রয় প্রশ্রয় দিয়ে এসছে পাকিস্তান সেনা এবং আইএসআই, এবং এই গোটা ঘটনার মূলে এই আসিম মুনির, এবং আসিম মুনিরের এই রকেট গতিতে উত্থান এইটাই প্রমাণ করে দেয় যে গোটা পাকিস্তানকে তিনি আরও সন্ত্রাসবাদের আখড়া বানাতে চাইছেন ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। ঠিক এইখানে দাঁড়িয়ে ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে সৌদি আরবে পালিয়ে যেতে হয়েছিল পারভেজ মুশারফ, বিভিন্ন অভিযোগ, চুক্তি বা বিভিন্ন রকমভাবে দুর্নীতির অভিযোগ পারভেজ মুশারফের বিরুদ্ধে উঠতে শুরু করে। তৎকালীন সেনাপ্রধান, তৎকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে এই অভিযোগ, এবং তারপর আস্তে আস্তে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তার ঠাঁই হয় সৌদি আরবে, নির্বাসিত করা হয় তাকে, এবং তারপর দাঁড়িয়ে আর্থিক সংকটের মুখে পড়ে পাকিস্তান, এবং ঠিক এই আর্থিক সংকটের মুখে পড়ার পর থেকেই বালুচিস্তান স্বাধীনতাবাদী, খাইবার পাখতুনখোয়া স্বাধীনতা আন্দোলন, এই ভয়ানক আন্দোলন কিন্তু গজিয়ে উঠেছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেই খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে, বালুচিস্তান থেকে শুরু করে, পাকিস্তান অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে আফগানিস্তান, এই গোটা দিকটাই কিন্তু আসিম মুনিরের উত্থান যত তাড়াতাড়ি হচ্ছে, ঠিক এই দিকটাও কিন্তু তত তাড়াতাড়ি উত্থান হচ্ছে এই সমস্ত বিদ্রোহী দিকের। একদিকে পাক অধিকৃত কাশ্মীর একেবারে ক্ষুব্ধ, অন্যদিকে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া বা বলা ভালো আফগানিস্তান, এই সমস্ত দিক থেকে ভারত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ বুঝতে পারছে আসিম মুনির এলে সন্ত্রাসবাদ বাড়বে, সন্ত্রাসবাদ বাড়লে ভারতের উপর সন্ত্রাসবাদ হামলা হবে বারবার করে। একদিক থেকে জৈশ-ই মোহাম্মদের এই যে চাল এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি, দিল্লি বিস্ফোরণ কাণ্ড, ইতিমধ্যে 12 জনের মৃত্যু হয়েছে, ঠিক সেই রকম আরও ঘটনা তারা ফিদায় হামলা বা অন্যান্যভাবে ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের মত। ঠিক এই জায়গায় আসিম মুনিরকে সরাতেই হবে বলে ভারতীয় গোয়েন্দাদের এক প্রকার বলা ভালো একটা মিশন। ঠিক এই জন্যেই কি পাক অধিকৃত কাশ্মীর, বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন, খাইবার পাখতুনখোয়ার স্বাধীনতা আন্দোলন বা আফগানিস্তানের সঙ্গে এত সংঘাত এবং তালিবানের সঙ্গে এত সংঘাত, যেই তাই হয় সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে ইতিহাস যেটা বলছে, ইতিহাসের পথ অনুসরণ করে আসিম মুনির এই মুহূর্তে সর্বশক্তিমান, সন্ত্রাসবাদীদের মূল মাথা, মাস্টার মাইন্ড। তার আয়ু বা তার যে পদ বা তার সুখের দিন পাকিস্তানে তা কিন্তু বেশি দিন নেই। সব মিলিয়ে এই গোটা অনুষ্ঠানে আপনাদের কেমন লাগলো, এই তথ্য আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট করে, আর নজর রাখুন পছন্দের এই অনুষ্ঠান ইনসাইড।